সেই শুরুর দিকেই যদি একটু চলে যাই, সেখানে একেবারে শুরুর দিকটাতে রিয়েলিটি শো থেকে আপনি ভীষণ জনপ্রিয় হয়েছিলেন। তো এখনও দেশে এবং পাশের দেশ ভারতেও আমরা যদি দেখি যে রিয়েলিটি শো হচ্ছে, কিন্তু সিনারিওটা আসলে কি মনে হয় যে চেঞ্জ হয়েছে বা কতটা চেঞ্জ হয়েছে? 2005-06 যখন আমরা ডি রকস্টার হয়েছি, তখন একটা সারা পৃথিবীতে একটা ট্রেন্ড ছিল যে একদম। ইন্ডিয়ান আইডল, বাংলাদেশি আইডল পরে আসলো, পরে ক্লোজ আপ, ডি রকস্টার, সো সারেগামাপা। ওটা একটা সেগমেন্ট ছিল, ওটা একটা সময় ছিল, ওই সময়টায় ভাইব ছিল এরকম। এখন আমি জানি না রিয়েলিটি শোর ভাইবটা কীরকম, বাট এখনও তো হচ্ছে কোথায়, আমি ঠিক আসলে বলতে পারবো না। আবারও আমরা একটু ঈদের প্রসঙ্গে আসি, যে সেই ছোটবেলায় যখন ঈদ উদযাপন করতেন, এখনও উদযাপন করেন নিশ্চয়ই, সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু তারপরও ঈদের আনন্দটা আসলে কেমন? সত্যি কথা, আমি পার্সোনালি ঈদের সময়টা একটু লেট ব্যাক থাকি, যে মনে হয় যেন ঈদের সময়টা একটু রেস্ট নেই, একটু সময় নেই, একটু নিজেকে সময় দিই, ফ্যামিলিতে একটু সময় দিই। সো বাট স্টিল ঈদের আনন্দ আসলে ঈদের আনন্দ, এটা আসলে ডিফারেন্ট একটা জিনিস। বছরে একটুখানি অন্য সময়ের তুলনায় একটু আলাদা করে ভাবার একটা সময়। জি, দেশেও কনসার্ট করেন এবং দেশের বাইরেও কনসার্ট করেন, এই দুটো জায়গাতে আসলে কনসার্ট করতে যে কি মনে হয়, পার্থক্যটা কোথায় বেসিক্যালি? বাংলাদেশে যদি বলেন আমাকে, বাংলাদেশের লাইভ প্রোগ্রাম নিয়ে আমার আসলে জীবনে পাওয়ার কিছু নাই, সত্যি কথা। বিকজ আমি সেই 2001-2 সাল থেকে কন্টিনিউয়াসলি লাইভ শো করে আসতেছি, স্টিল নাও এখন পর্যন্ত। সো আমি লাইভ শোর সংখ্যা আমি নিজে গুণে বলতে পারবো না, প্রবাবলি ইট শুড বি মোর দেন 10,000। তো এবং সেটা একটা মানুষ লাইভ স্টেজে গান করে আসলে যতটুকু জায়গায় যাওয়ার, বা যতটুকু বড় স্টেজ বলি বা ক্রাউড বলি, সর্বোচ্চ ক্রাউড বলি, সো ওই জায়গাগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কাছে, আমি এতটুকু বলতে পারি যে অ্যাজ এ লাইভ পারফর্মার, লাইভ মিউজিশিয়ান, লাইভে পারফর্মার হিসাবে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন এবং আমি অনেক শুক্রিয়া। সো এখানে আসলে বাংলাদেশে লাইভ পারফরমেন্সের থেকে বা লাইভ স্টেজ থেকে আমার পাওয়ার কিছু নাই। বাট যেটা আমার সবসময় ইচ্ছা ছিল, আমি অস্ট্রেলিয়া থেকে যখন আসি তখনও ইচ্ছা ছিল এবং এই জিনিসটাতে আমি কাজও করছি এখনও, সেটা হচ্ছে যে আমাদের লাইভ শোর ম্যাগনিচিউড অথবা লাইভ শোর যে অ্যারেঞ্জমেন্ট বা লাইভ শোর যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এই জিনিসটা নিয়ে আমি চাই বাংলাদেশ আরও অনেক দূর আগাক। বিকজ আমি প্রচুর কনসার্টও দেখি দেশের বাইরে, সুযোগ পেলে আমি বাইরের দেশে কনসার্টে যাই। কিছু ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে কিছু জায়গাতে বাংলাদেশ এখনও লাইভ শোর লজিস্টিক পার্ট এবং কিছু কিছু জায়গায় প্রফেশনাল কিছু ইউনিটের ক্ষেত্রে আমরা এখনও বাইরের থেকে 30-40 বছর পিছিয়ে আছি। সো লজিস্টিক্যালি বলতেছি। সো কথার কথা, আজকে যদি কোল্ডপ্লে, বা অনেকে বলে যে আচ্ছা কোল্ডপ্লে তো থাইল্যান্ডে কনসার্ট করছে, নেক্সট ইয়ার ইন্ডিয়াতে আসতেছে, কথার কথা বাংলাদেশে কেন, বাংলাদেশে নিয়ে আসি। মানে ডুড, ইটস নট দ্যাট ইজি। ওদের রিকোয়ারমেন্ট থেকে শুরু করে ওদের প্রফেশনালিজমটা আমরা এখনও লাইভ শোর লজিস্টিক্যাল পার্টে আমরা এখনও উই আর নট রেডি। সো উই হ্যাভ টু ইমপ্রুভ আওয়ার প্রফেশনালিজম, উই হ্যাভ টু ইমপ্রুভ আওয়ার সেলফ। আমাদের আসলে আমরা হয় কি কাজ করতে করতে এখানে বাংলাদেশে কেউ স্টেজ বানাইতে বানাইতে স্টেজ বানায়, আচ্ছা, কেউ সাউন্ড করতে করতে সাউন্ড করে, কেউ লাইট করতে করতে লাইট বানায়, কিন্তু কেউ শিখে লাইট করতেছে না, কেউ শিখে সাউন্ড করতেছে না। কিছুজন করছে ভাই, আমি সবাইকে জেনারেলাইজ করতে চাই না, বাট থিঙ্ক অ্যাবাউট ইভেন্টের প্রত্যেকটা সেগমেন্টে যে মানুষটা স্টেজ বানাচ্ছে সে কতটুকু স্টেজের সম্পর্কে পড়াশোনা করে আসছে। আমরা বাংলাদেশের একটা বড় প্রোগ্রাম করতাম অস্ট্রেলিয়াতে, যেটার নাম ছিল বাংলাদেশ নাইট। তো সেখানে আমি একটা অস্ট্রেলিয়ান ইভেন্ট অ্যান্ড লজিস্টিক ইঞ্জিনিয়ারের সাথে প্রথমে যেদিন মিট করি, তো আমাকে বেসিক কয়েকটা কোয়েশ্চেন করতেছে। আমার বলতে, তোমার ক্রাউড কতজন? আমি বলছি আমাদের বাংলাদেশি ক্রাউড হবে কতজন, 1000 থেকে 1500। আচ্ছা ঠিক আছে, তোমার স্টেজে কতজন মানুষ উঠবে? আমি বললাম যে আমার স্টেজে মানুষ উঠবে কথার কথা একবারে। বললো না, তুমি আমাকে বলো একবারে কতজন উঠবে। আমি বলছি একবারে ম্যাক্সিমাম উঠতে পারে 20 থেকে 30 জন। ও তখন ক্যালকুলেটর নিয়ে হিসাব করা শুরু করলো। তো আমি চিন্তা করছি ক্যালকুলেটর নিয়ে কী করতেছে। দেন আই গেট টু নো ইটস অল অ্যাবাউট ফিজিক্স। ও কমপ্লিটলি হিসাব করছে এতগুলো মানুষ স্টেজে উঠবে, তাহলে আমার স্টেজটা এত বড় হতে হবে, এতগুলো ক্রাউড, তাহলে আমার স্টেজের হাইটটা আমার কতটুকু হওয়া উচিত, আমি ডায়াগোনালি চিন্তা করলে, আমি এই সাইড থেকে দেখলে আমি কিভাবে স্টেজটা করা উচিত। ও কমপ্লিটলি পুরো জিনিসটাকে একটা ফরম্যাটে ফেলায় আমাকে ডিজাইন করে দিল। এই জিনিসটা এর থেকে অনেক ভালোভাবে বাংলাদেশিরা করে, কিন্তু এইভাবে অঙ্ক করে না, এটা এক্সপিরিয়েন্স থেকে করে। আমরা লজিস্টিক জায়গাটার কথা যদি একটু পাশে রেখে দিতে চাই, সেক্ষেত্রে আবেগের জায়গাটা যদি বলি, যে দেশে এবং দেশের বাইরে কোন জায়গায় বেশি আবেগ কিংবা ভালোবাসা কাজ করে কাজ করতে? বাংলাদেশের ক্রাউড মানে অনেক ভালো ক্রাউড, এটা নিয়ে বাংলাদেশের ক্রাউডই হচ্ছে মূল, এটা নিয়ে কোনো রকমের মানে ইয়ে করে নেই। বাট হ্যাঁ, কিছু মাঝখানে কিছু কনসার্টে কিছু হুলিগানিজম ছিল,
আমি বলবো যে মানুষজন টিকিট ছাড়াই গিয়ে গেট টেট ভেঙে টিকিট ঢুকছে। সো এইটাতে যেটা হবে ভাইয়া, আপনি আপনি জানেন যারা করছেন তারা যদি শুনে থাকেন, ভাই আপনি এটাতে একটা কনসার্ট দেখতে পারছেন, কিন্তু এইভাবে আরও 100টা কনসার্ট নষ্ট করার জন্য আপনি যা করার করে দিয়েছেন। সো আমরা কিন্তু মিউজিকে কিন্তু এমনিতেই সবসময় অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে, আমাদের গভর্নমেন্টও চেষ্টা করে, বাট অনেক সময় মানে বিভিন্ন ধরনের ইয়ে থাকে। সো এই ধরনের যদি নেগেটিভ জিনিস নিয়ে আমাদের কনসার্টগুলো নিউজে আসে, এটা কিন্তু আমাদের জন্য খারাপ, বিকজ আমরা মিউজিকটাকে নিয়ে বেঁচে আছি, মিউজিকটা করেই খাই। সো আমি আপনাদের যারা রিকোয়েস্ট করবো অডিয়েন্সের কাছে, আপনাদের আবেগকে আমরা সবসময় সম্মান দেই, আপনাদের ক্রেজিনেসটাই আমাদের মূল মন্ত্র, কিন্তু চেষ্টা করবেন যে আমাদের কনসার্টগুলোতে এরকম যাতে কোনো রকমের উচ্ছৃঙ্খলতা না হয়, সেটা আমি বলবো যে সেই জিনিসটা সবার প্রতি একটা। আমরা ভাইয়া গানের কথা শুনলাম, ঈদের আবেগ অনুভূতি সেটাও কিছুটা জানলাম, একটু ব্যক্তি আপনাকে নিয়ে জানতে চাচ্ছি। আসলে ব্যক্তি শুভ, আপনি কেমন? রাগ বেশি, বাট রাগটা নেমেও যায়। আচ্ছা, কি করলে নেমে যায়? সবাই নেমে যায়, মানে আচ্ছা, নিজেই নিজের যখন রেগে যায় তখন হুট করে রেগে যায়, মানে এইটা একটা ইয়ে ছিল। বাট আমি চেষ্টা করছি, মানে অনেক বছর ধরেই চেষ্টা করছিল যে রাগটাকে একটু কন্ট্রোল করার। সো কিছুটা আগের থেকে অনেক বেটার পজিশনে আছি। আর গানের ব্যাপারে যেটা বলবো যে আমাকে অনেকে একটু কম দেখেন, কিছুটা কম কাজ করার ক্ষেত্রে দেখেন। এটা হয় কি, কাজ করার ক্ষেত্রে আমি নিজেকে প্রেশার দিই না যে আমাকে কাজ করতেই হবে। এটা কি অনেকটা যেহেতু কনসার্টের প্রতি আপনার একটা ভালোবাসা এবং দর্শকদেরও অসম্ভব চাহিদা থাকে কনসার্টে আপনাকে, তো সেইটার ব্যস্ততার কারণে কি অনেকটা সিঙ্গেল গানের ক্ষেত্রে বা অ্যালবাম রিলিজের ক্ষেত্রে ব্যস্ততার কারণে সিঙ্গেল গানের বা ইয়ে ছিল কম, এটা আগে। আচ্ছা, আগে নট নাও। সো এখন আমি শো কিন্তু খুব যে আগের মতো, যেমন একটা সময় ছিল আমরা প্রতি মাসে 20 থেকে 25টা 30টা শো করতাম। সো প্রতি মাসে। সো আস্তে 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 যেটা হলো যে শোয়ের সংখ্যা কমায় দিলাম আমি পার্সোনালি। তখন যেটা হতো যে কথার কথা এক্স অ্যামাউন্টে প্রতি শো করতাম, আস্তে আস্তে পেমেন্টটাকে বাড়ায় দিলাম, শোর সংখ্যা কমায় নিয়ে আসলাম। বাট কারণ আমাদের দেশে আমরা যারা মিউজিক করি, আমাদের রেভিনিউ কিন্তু এখন আর মিউজিক থেকে রেভিনিউ ভাবে আসে না, রাদার দেন কিছু ইউটিউব রেভিনিউস আছে, কিন্তু ওটাও একটু ডিফারেন্ট একটা লেভেলে। আর বাকি রেভিনিউটা কিন্তু আমাদের ইনডিরেক্ট রেভিনিউ, অর্থাৎ আমরা স্টেজে গান করি মূল, আরেকটা থাকে দেশের বাইরে প্রোগ্রাম। সো আমার দেশের বাইরে প্রচুর যাওয়া হয়, বছরে অ্যাটলিস্ট 2-3টা দেশের বাইরে টোর থাকে। সো ওই টোরগুলো খুব এনজয় করি, বিকজ মানুষজনের আবেগ, গানের প্রতি আবেগ, এবং দেশের বাইরে যারা থাকে তারা আসলে এই আর্টিস্ট বা এই গানগুলোর সামনাসামনি শোনার জন্য অনেক বেশি আগ্রহী থাকে, আকর্ষণ থাকে আলাদা। সো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। কনসার্টের জন্য কিংবা ট্রাভেলিং এর জন্য দেশে এবং দেশের বাইরে তো অনেক জায়গায় ঘোরা হয়েছে, তো এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে কোন দেশ? কানাডা। কেন? ন্যাচারাল বিউটি। গত বছর আমরা কানাডাতে একটা রোড ট্রিপ করছিলাম, ভ্যাঙ্কুভার থেকে প্রায় 1700 কিলোমিটারের মতো। সো আমার এখনও চোখে ছবির মতো ভাসে, মানে জায়গাটার নাম হচ্ছে ভ্যাম্প। এটা একটা লেক, এবং লেক মই নামে, মানে সবাই খুব, এই লেকটা খুব নাম করা একটা লেক। সো ইটস একদম ছবির মতো, একটা পাহাড়ের সামনে একটা নীল রঙের পানির একটা লেক। সো অদ্ভুত একটা সুন্দর, রাস্তাটা অদ্ভুত সুন্দর ছিল। কানাডা আমার কাছে ভালো লাগছে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে অন্যান্য জায়গা, আসলে বলতে গেলে ট্রাভেলিংয়ের জায়গা বলতে গেলে বাংলাদেশেরও এমন কিছু জায়গা চলে আসবে। সো আমি আসলে প্রচুর ট্রাভেল করছি, তো এই কারণে আসলে একটাকে পিক করাটা একটু ডিফিকাল্ট। এই যে এত কিছু করছেন, এর মধ্যেও যদি একটুখানি অবসর মিলে যায়, অবসরে কি করেন? অবসরে আসলে যেটা হয়, আমি প্রচুর টিভি দেখি। টিভি বলতে আমি অনেক মুভি দেখি। আচ্ছা। সো মুভি দেখা আমার একটা অবসর সময়ের একটা কাজ। আর একটা অবসর সময়ের কাজ হচ্ছে আমি প্রচুর ট্রাভেলিং করতে পছন্দ করি, বা আই লাইক ট্রাভেলিং। সো অবসরে ট্রাভেলিং না হলো, ট্রাভেলিংটা যেটা হয়েছে যে অবসরে না, সবসময়ই হয়। আর অবসরে একটা জিনিস হচ্ছে যে আমি চেষ্টা করি ছোট ছোট করে প্রচুর পরিমাণে বই পড়ার, যেটা ছোটোবেলা থেকেই ছিল। বই পড়ার অভ্যাসটা মাঝখানে একদম চলে গেছিলো, প্রায় 15-20 বছর মানে বই পড়ি নাই, মানে ওইভাবে বই পড়া হয় নাই। বাট পরে একটা সময় মনে হলো যে আসলে তো আমার ছোটোবেলার একটা বড় স্বভাব ছিল, মানে অভ্যাস ছিল বই পড়া, কেন আমি বই পড়াটা বাদ দিলাম। আপনার বাসায় আমি বেশ কিছু বইও দেখেছি, যদিও বেশিরভাগ বই আমার কাছে মিউজিক রিলেটেডই মনে হয়েছে। মিউজিক তো একটা আর্টের অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই মিউজিকটাকে অনেকে শুধু আর্ট না, প্যাশন হিসেবে নিচ্ছে, পেশা হিসেবেও নিচ্ছে।
এখনকার সময় এসে আপনার কি মনে হচ্ছে আসলে পেশা হিসেবে মিউজিক অথবা প্রডিউস করা মিউজিক এটার আসলে সিচুয়েশনটা এখন কেমন? আমি তো যে বললাম আমি অপটিমিস্টিক, ভালোই বলবো, বাট স্টিল এখনও অনেক কিছু ঠিক করার বিষয় আছে। ভালো মানে অনেকেই নিচ্ছে, ইটস ডুয়েবল, বাট ইটস নোওয়্যার টু দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। নতুন যারা মিউজিশিয়ান অথবা মিউজিক প্রডিউসার তাদের জন্য আসলে স্ট্রাগলটা কেমন দেখেন? তাদের দেখেন স্ট্রাগলের বিষয় না, এখানে বিষয়টা হচ্ছে যে পুরো স্ট্রাকচারটা আমাদের এখানে কপিরাইট থেকে শুরু করে এভরিথিং, মানে এই মিউজিক হোক বা ক্রিয়েটিভ যে কাজ বা ক্রিয়েটিভ ওয়ার্কের যে কপিরাইটই বলি বা এটার জিনিসটা এখনও গোছানো না আমাদের দেশে। সো কপিরাইট আইন আমাদের আছে, সবাই আমরা চেষ্টা করছি ওটাকে আরেকটু সামনের দিকে নিয়ে আসার, বাট এখানে দেয়ার আর সো মেনি লুপ হোলস। কথার কথা, রেডিওগুলো গান চালাচ্ছে, প্রথম কথা রেডিও কি আর্টিস্টের কাছ থেকে পারমিশন নিচ্ছে গানটা চালাচ্ছি? দ্বিতীয়ত রেডিওগুলো কি পয়সা দিচ্ছে? তাহলে রেডিও তো একটা কমার্শিয়াল এন্টিটি, সো তারা কমার্শিয়ালি একটা জায়গায় গান চালাচ্ছে, অথচ যে প্রোডাক্টটা দিয়ে সে তার রেডিও স্টেশনটাকে রান করতেছে সেটার পেছনে তার কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নাই। সেটা কথার কথা, আমি জাস্ট একটা কথাই বললাম। সেই জিনিসটা বলার পিছনে হচ্ছে কি যে আমাদের দেশের এই জিনিসগুলো এখনও গোছানো নাই। সো বাইরের দেশে একটা মানুষের একটা গান হিট হলে সে সারা জীবন, সে থেকে শুরু করে তার ছেলে মেয়ে নাতিবেতি, তারা $1 মিলিয়ন লয়ালিটি পেতে থাকে, রাইট? আমাদের দেশে ওই সিচুয়েশনটা এখনও আসে নাই, হয়তো আসবে। সো আমার কথাটা হচ্ছে যে ওই জায়গাটায় আমাদের সবারই একসঙ্গে কাজ করার জায়গা আছে। আমাদের সিনিয়ররা অনেক স্ট্রাগল করে আমাদেরকে এই জায়গাটা দিয়ে গেছে। এখন নাও ইটস আওয়ার টাইম, আমাদের উচিত আমাদের পরে যারা আসতেছে তাদের জন্য আরেকটু গোছানো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রেখে যাওয়া। এই দায়িত্বটা আসলে আমাদের, কারণ কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আসলে আমরা চাইলেও আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্পটা লাগবে। সো ওই জায়গাটাতে আমরা আসলে সবসময় চাই যে গভর্নমেন্টের প্রতি একটা, যেমন কথার কথা, বাংলাদেশে ক্রিকেটের ভেন্যু আছে, ফুটবল খেলার ভেন্যু আছে, মিউজিকের একটা ভেন্যু দেখা যেটা শুধুই ডেডিকেটেড ফর মিউজিক, আপনি দেখাতে পারবেন না। সো আমাদের তার মানে এখনও আমরা ওই জায়গাটায় কিন্তু পৌঁছাইনি। অথচ এটা প্রতিদিনের একটা অনুষঙ্গ, প্রতিদিনের সঙ্গী আমাদের মিউজিকটা। তারপরে এই প্রত্যাশা এবং কিছু না পাওয়া কিছু পাওয়া, এগুলো নিয়েই তো আমাদের এগোতে হচ্ছে। নিশ্চয়ই দর্শকদের এখান থেকে অনেক কিছুই জানার ছিল, ভালো লেগেছে সেটা আমরা আশা করছি, যেহেতু আপনি সাথে ছিলেন। তবে আজকে সময় অনেকটাই শেষ হয়ে গিয়েছে, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তবে আপনাদেরকে কিন্তু আপনাদের জন্য আরও কিছু জিনিস বাকি আছে, সেটা আমি শুরুতেই বলেছিলাম যে আজকে আমরা যাচ্ছি ডি রকস্টার শুভ তার স্টুডিওতে। আমরা কিন্তু সেখানেই এতক্ষণ গল্প করলাম, আমরা এতক্ষণ ছিলাম তার বাসায়। তবে এবার আমরা তার বাসারই পাশে স্টুডিওটি আপনাদেরকে ঘুরে দেখাবো। ভাইয়া, একটু আপনার স্টুডিওটা আমরা দেখতে চাই। I started my studio with a MacBook Pro, একটা ম্যাকবুকের একটা ল্যাপটপ, আর ওই ল্যাপটপের সাথে আমার একটা মাইক ছিল, এই মাইকটা। সো ইটস অ্যাপোজি একটা মাইক। সো এই মাইকটা ছিল আমার প্রথম স্টুডিও ইনভেস্টমেন্ট। আই হ্যাভ 1 পেয়ার অফ ফোকাল অ্যান্ড 1 পেয়ার অফ LSS-এর স্টুডিও সাউন্ডের জন্য যে মনিটরগুলো আমরা ইউজ করি, স্টুডিও মনিটরস, সেটা। অ্যান্ড আমি মূলত লজিকে কাজ করি মোস্টলি। যেটা হয় যে এখন অনেক ধরনের কাজ করা হয়, বাট এই গিটারটা আমার জীবনের প্রথম কেনা গিটার ছিল 1998-99-এর দিকে। সো তখন গিটারটা নিয়েছিল 1700 টাকা, আমার এখন মনে আছে। সো এটা ইন্ডিয়ান একটা গিটার ছিল, সেই গিটারটা আমি এখনও রেখে দিয়েছি। আর যেটা হয় যে হোম স্টুডিও, ছোট একটা স্টুডিও, নিজের মতো করে কাজ করি। নতুন গান যেটা এই শহরে এসছে, আমার ডি রকস্টার, আমার যে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে এখনও দেই নাই ভিডিওটা, বাট সেটা স্পটিফাই থেকে শুরু করে সবগুলো অডিও স্ট্রিমিং সার্ভিসগুলোতে আছে। সো আশা করছি যারা এখন পর্যন্ত শোনেন নাই, এই শহর শুনে নিতে পারেন।